আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের লেকচার 2 নিয়ে হাজির হয়েছি। পুরো ক্লাস জুড়ে যদি তুমি একটু আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে বিষয়গুলো নোটস করতে পারো, আমি আশা করছি তোমার একেবারে এই অধ্যায়ে আর কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। সো আজকে আমরা যেই বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে, প্রথমে একটু দেখো অর্থনৈতিক ব্যবস্থা। আমরা জানি হচ্ছে 4 ধরনের অর্থ ব্যবস্থা পুরো বিশ্বের মধ্যে বিদ্যমান। দেখো অর্থনৈতিক ব্যবস্থা, তাহলে 4 ধরনের অর্থ ব্যবস্থা পুরো বিশ্বের মধ্যে বিদ্যমান। এক নম্বর আমরা যেটা পাই সেটা হচ্ছে ধনতান্ত্রিক। এক নম্বর হচ্ছে কি ধনতান্ত্রিক, এখানে স্পেলিং একটু ভুল আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এখন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরও একটি নাম আছে, সেটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা যেই কথা, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা একই কথা। এরপরে আছে তোমার হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তাহলে সমাজতান্ত্রিক যেই কথা, নির্দেশমূলক অর্থ ব্যবস্থা একই কথা। তার মানে কোন দেশসমূহ ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা মেনে চলে, কোন কোন দেশসমূহ বা নির্দেশমূলক অর্থব্যবস্থা মেনে চলে, আবার কোন কোন অর্থব্যবস্থা তোমার হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা মেনে চলে। তার মানে সমাজতান্ত্রিক পুঁজিবাদ, এই তোমার হচ্ছে পুঁজিবাদী দুইটার সংমিশ্রণ, সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। আচ্ছা, বিস্তারিত একটু পর আলোচনা করব। এই মিশ্র অর্থব্যবস্থার আরেক নাম হচ্ছে গণতান্ত্রিক অর্থব্যবস্থা। এরপর আমরা পাচ্ছি হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। এটা কিন্তু এখন পরিপূর্ণভাবে কোনো দেশের মধ্যে আসলে পাওয়া যায় না, কিন্তু বিস্তারিত একটু পরে আলোচনা করব। তাহলে অর্থনৈতিক ব্যবস্থা কয়টি? 4টি। এক নম্বর হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, 2 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এটার আরেকটা হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা, এরপরে হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, এটার আরেক নাম হচ্ছে গণতান্ত্রিক অর্থব্যবস্থা, আর ইসলামী অর্থব্যবস্থা। এখন এই 4টা বিষয়ের সৃজনশীলে কি কি আসবে সেটা একটু আমি তোমাদেরকে দেখাই। এক নাম্বার, যা তোমাকে জানতে হবে। তাহলে আমি এখানে লিখলাম যা তোমাকে জানতে হবে। রাগ করিও না, কারণ রাগ না করলেই তুমি জিতবা। দেখো যা তোমাকে জানতে হবে, এক নাম্বার যেটা কাজ সেটা হচ্ছে কাকে বলে, মানে ডেফিনেশন, কাকে বলে, এটা হচ্ছে 1 নাম্বার কাজ, কাকে বলে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে বৈশিষ্ট্য। 2 নাম্বার কি? বৈশিষ্ট্য, মানে কার কি বৈশিষ্ট্য আছে। দেখো এটার কি বৈশিষ্ট্য, এটার কি বৈশিষ্ট্য, এটার কি বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে। আর 3 নাম্বার কাজ হচ্ছে বিগত সালের প্রশ্ন সমাধান করে, বিগত সালের প্রশ্ন সমাধান, বিগত সালের প্রশ্ন। তাহলে এই রিলেটেড বিগত সালে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলো সমাধান করে কোনটা কোন অর্থব্যবস্থা, কোন দেশ কোন অর্থব্যবস্থা, এটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, একেবারে পরিপূর্ণ কি হয়ে যাবে, প্রস্তুতি হয়ে যাবে। সো আমি চলে যাব এখন এর পরের আলোচনাতে। এভাবে যদি একটু গুছিয়ে প্রস্তুতি নিতে পারো, তাহলে অর্থনীতি নিয়ে পরীক্ষার আগের রাতে ঘুম হারাম করতে হবে না। চলে আসি প্রথমে, দেখো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরেক নাম কি হবে? পুঁজিবাদী অর্থব্যবস্থা। এখন কাকে বলে একটু আমি বলে দিই। দেখো, যে অর্থব্যবস্থায় বা যে দেশের সম্পদের মালিকানা ব্যক্তির হাতে থাকে, তাহলে দেখো যে অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা ব্যক্তির হাতে থাকে তাকে বলা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। যেমন তুমি আমেরিকা দেখবা, সকল সম্পদের মালিকানা অধিকাংশ সরকারের হাতে না, ব্যক্তির হাতে। আবার আরও অন্যান্য অনেকগুলো রাষ্ট্র আছে যেখানে তুমি কানাডাতে পাবা যে সরকারের মালিকানা, এটা হচ্ছে ব্যক্তির মালিকানা। অস্ট্রেলিয়াতে পাবা, সুইজারল্যান্ডে পাবা ব্যক্তির মালিকানা। এটাকে বলা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এখন ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কি কি আমরা একটু দেখি। দেখো, আমরা যদি বলি যে সম্পদের মালিকানা কার হাতে থাকে, ব্যক্তির হাতে থাকে, তাহলে আমার হাতে। আচ্ছা, আমার হাতে যদি সম্পদের মালিকানা থাকে, তাহলে আমার ব্যক্তিগত, দেখো তাহলে সম্পদের মালিকানা 1 নাম্বার, তাহলে আমার মালিকানা থাকবে। তাহলে আমার হাতে যদি কি থাকে, তোমার হচ্ছে সম্পদের মালিকানা থাকে, তাহলে আমার উদ্যোগের স্বাধীনতা থাকবে না? অবশ্যই, আমার যেরকম ইচ্ছা আমি উদ্যোগ গ্রহণ করতে পারবো, তাহলে উদ্যোগের কি থাকবে? স্বাধীনতা থাকবে। এখন আমার যদি বিভিন্ন উদ্যোগ নিতে স্বাধীনতা থাকে, তাহলে আমি অধিক মুনাফা অর্জন করতে পারবো। কি করতে পারবো? অধিক মুনাফা অর্জন করতে পারবো। আচ্ছা, আমি যদি অধিক মুনাফা অর্জন করতে পারি, আমার মতো সম্পদের মালিকানা যদি ব্যক্তির হাতে থাকে, তাহলে সবাই প্রতিযোগিতা করবে সামনে আগানোর জন্য। তার মানে হচ্ছে অবাধ প্রতিযোগিতা থাকবে। তাহলে ব্যক্তিগত মালিকানা থাকবে, উদ্যোগের স্বাধীনতা থাকবে, অধিক মুনাফা অর্জন হবে, অবাধ কি থাকবে? প্রতিযোগিতা থাকবে। এখন অবাধ প্রতিযোগিতা থাকবে নিঃসংকোচে, তবে এক্ষেত্রে যার যত সম্পদ সে তত আয় করবে। তার মানে আয়ের বৈষম্য থাকবে। কিসের বৈষম্য?
আয়ের বৈষম্য থাকবে। আর আয়ের বৈষম্য থাকলে শ্রমিকরা শোষিত হবে, শ্রমিকরা কি হবে, নির্যাতিত হবে, শ্রমিকরা শোষণ করা হবে। তাহলে এরপর আমরা যেটা পাচ্ছি দেখো, সম্পদের মালিকানা যদি যার যার হাতে থাকে তাহলে অঢেল পরিমাণে মুনাফা অর্জন হবে, সম্পদের অঢেল ব্যবহার হবে, তাহলে মুদ্রাস্ফীতি দেখা দিবে, অর্থের মূল্য কমে যাবে, দ্রব্যের দাম বেড়ে যাবে। তাহলে মুদ্রাস্ফীতি মানে কি বললাম, অর্থের মূল্য কমে যাবে, দ্রব্যের দাম বেড়ে যাবে। এরপর হচ্ছে সমাজের শ্রেণী বিভাগ হবে, সমাজে যদি তুমি শ্রেণী বৈষম্য করো অবশ্যই সমাজের মধ্যে কি দেখা দিবে, শ্রেণী বিভাগ দেখা দিবে। এবং সম্পদের অসীম বন্টন, সম্পদের কি অসীম বন্টন, সম্পদ কোথায় চলে যাবে, ব্যক্তির মালিকানায় চলে যাবে, ব্যক্তিগত স্বাধীনতা বিদ্যমান থাকবে। তবে ভোক্তারা স্বাধীন, ভোক্তা কারো উপর নির্ভর করবে না, ভোক্তা তার নিজস্ব সিদ্ধান্ত, যার কাছের পণ্য ভালো লাগে, যার যেটা ভালো লাগে সেটাই ক্রয় করবে, তার মানে ভোক্তার স্বাধীনতা বিদ্যমান থাকবে। তাহলে এই পয়েন্টগুলো দেখে আমি একেবারে চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা। আশা করছি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমি চলে যাব হচ্ছে এর পরবর্তী আলোচনায়। দেখো সেটা হচ্ছে সমাজতান্ত্রিক বা হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা। তাহলে দেখো সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, যে অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা সরকারের হাতে বিদ্যমান থাকে, তাহলে আগে ছিল ব্যক্তির হাতে, এখন চলে যাচ্ছে কার হাতে, সরকারের হাতে, তাকে বলা হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা। এখন দেখো যে সমাজতান্ত্রিক এবং নির্দেশমূলক অর্থব্যবস্থায় সম্পদ কোথায় থাকে, দেখো বৈশিষ্ট্যগুলো দেখো, সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় থাকে, এর হচ্ছে সরকারি নির্দেশনা থাকে, সরকারি নির্দেশনার বাইরে কেউ কিছু করতে পারবে না। সম্পদের সুষম বন্টন, যেহেতু সরকারের হাতেই থাকে তাহলে সম্পদের সুষম বন্টন হয়। আর শ্রমিক শোষণ নেই, শ্রমিকরা শোষিত হয় না। আয়ের পূর্ণ বন্টন হয়, আয়ের কি হয়, পূর্ণ বন্টন হয়। এরপর হচ্ছে সুষম উন্নয়ন হয়। তারপর হচ্ছে বেকারত্বের অনুপস্থিতি, বেকারত্ব থাকে না। এরপর হচ্ছে মুদ্রাস্ফীতির অনুপস্থিতি, যেহেতু সম্পদের সরকারের হাতে থাকে তাহলে মুদ্রাস্ফীতি থাকে না। এরপর হচ্ছে কর্মসংস্থানের পর্যাপ্ত ব্যবস্থা হয়। তার মানে এই পয়েন্টগুলো যদি তোমার একটু জানা থাকে, একটু পারলে আমার সাথে একটু মুখে মুখে বলো। 1 নম্বর হচ্ছে সম্পদের রাষ্ট্রীয় মালিকানায়, 2 নম্বর হচ্ছে সরকারের নির্দেশনা, 3 নম্বর হচ্ছে সম্পদের সুষম বন্টন, 4 নম্বর হচ্ছে শ্রমিক শোষণ নেই, 5 নাম্বার হচ্ছে আয়ের পূর্ণ বন্টন। এখন তোমার যদি মনে হয় যে আমি এতগুলো পয়েন্ট কীভাবে মুখস্থ রাখবো, তাহলে তোমাকে আমি একদম সহজ করে একটা কাজ বলি। দেখো তুমি কখনোই সব পয়েন্ট একসাথে মনে রাখতে যাবে না, প্রথম 3টা এই দেখো, তাহলে 3টি, প্রথম 3টা আগে প্রথমে ধরবা। এরপর হচ্ছে মনে করো এই 4 থেকে 6 পর্যন্ত আবার 3টি, এরপর হচ্ছে 7 থেকে 9 পর্যন্ত আবার 3টি, তার মানে 3টি। যখন আলাদা আলাদা করে একটু মনে রাখবা তাহলে দেখবো পুরোটা তোমার একসাথে মনে থাকবে, পরীক্ষাও তুমি অ্যান্সার করতে পারবা। ভেঙে খাওয়ার একটা ফর্মুলা আর কি, কীভাবে মনে রাখবা। আশা করছি এই বিষয়টা তোমরা সবাই বুঝছো। চলে যাব আমরা মিশ্র অর্থব্যবস্থা, যেটাকে বলা হচ্ছে গণতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে যে অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা সরকারও থাকবে, ব্যক্তিও থাকবে, তাকে বলা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। তাহলে যে অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা সরকার ও ব্যক্তি উভয়ের হাতে থাকে তাকে বলা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। এখন দেখো মিশ্র অর্থব্যবস্থায় কোন কোন বিষয়গুলো তোমাকে একটু জানতে হবে। দেখো 1 নম্বর হচ্ছে সরকারি বিনিয়োগ, তাহলে বিনিয়োগ কে করবে, সরকার করবে। এবং বেসরকারি বিনিয়োগ, তার মানে হচ্ছে বেসরকারি মানে ব্যক্তিও বিনিয়োগ করবে, তাহলে সরকারও বিনিয়োগ করবে, ব্যক্তিও বিনিয়োগ করবে। হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, বাজারের দাম নির্ধারণ হবে চাহিদা ও যোগানের ভিত্তিতে, চাহিদা কেমন যোগান কেমন এটার উপরে দাম নির্ধারিত হবে। এরপর হচ্ছে প্রতিযোগিতা থাকবে, তারপর হচ্ছে শ্রমিকদের স্বার্থ রক্ষা হবে, এরপর হচ্ছে মুদ্রাস্ফীতি থাকবে, তারপর হচ্ছে উদ্যোগে কি থাকবে, স্বাধীন মানে উদ্যোক্তার ভূমিকা থাকবে। আমরা আশা করছি যে মিশ্র অর্থব্যবস্থা সম্পর্কে তোমার বিষয়টা ক্লিয়ার। এরপরে চলে যাব আমরা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থায়। দেখো ইসলামী অর্থব্যবস্থা মানে হচ্ছে সব কিছুর মালিকানা হচ্ছে আল্লাহর হাতে, আর আমরা হচ্ছি আমানতদার। আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছে, সে আমানতকে পর্যাপ্ত সঠিকভাবে যদি আমি ব্যবহার করতে পারি আমি একজন সঠিক আমানতদার, আর যদি ব্যবহার করতে না পারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তার মানে যে অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা একমাত্র আল্লাহর হাতে হিসাব করা হয় আর জনগণকে আমানতদার হিসেবে বিবেচনা করা হয় তাকে বলা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। এখন ইসলামী অর্থব্যবস্থা কার নিয়মে চলবে, একমাত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিস মোতাবেক। তাহলে আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে দেখো ইসলামী শরীয়ত মেনে চলবে, হালাল হারামের বিধান রক্ষা করা হবে, অধিকার ও দায়িত্ব, যার যেটা অধিকার সেই অধিকার থাকবে, যার যেটা দায়িত্ব তাকে পালন করতে হবে। শ্রমের মর্যাদা, তুমি আমি একটা কথা বারবারই শুনেছি, মনে আছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিতে হবে, এটাই হচ্ছে শ্রমের মর্যাদা। এরপর হচ্ছে সামাজিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা থাকবে, সুদমুক্ত অর্থব্যবস্থা, এরপর হচ্ছে অপচয় ও বিলাস
মানে অপচয় হবে না, অতিরিক্ত বিলাস করবে না। এটা হচ্ছে যে মানব কল্যাণ, মানে যত কার্যক্রম থাকবে যাতে মানবের কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়, সেই বিষয়টা দেখবে। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে সেটা হচ্ছে দেখো ইসলামী অর্থনীতির জ্ঞানের উৎস। ইসলামী অর্থব্যবস্থায় জ্ঞানের উৎস কী কী দেখো, 1 নম্বর হচ্ছে আল্লাহর কোরআন, 1 নম্বর কি হবে আল্লাহ তাআলার কোরআন, আর 2 নম্বর হচ্ছে হাদিস ও সুন্নাহ, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত, তাহলে 2 নম্বর হচ্ছে হাদিস ও সুন্নাহ, 3 নম্বর হচ্ছে ইজমা, 3 নম্বর কি হবে ইজমা, আর 4 নম্বর হচ্ছে কিয়াস। তার মানে কোরআন হাদিস ইজমা কিয়াস, কোরআন হাদিস ইজমাও কি কিয়াস। সাধারণত কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী একদম প্রদত্ত, হাদিস হচ্ছে রাসূল ইসলামের, আর ইজমা হচ্ছে সাহাবায়ে কেরাম এবং তাবেঈন বা উলামায়ে কেরামের সম্মিলিত মত, আর কিয়াস হচ্ছে তোমার হচ্ছে প্রচলিত বর্তমান সমাজে বিদ্যমান আলেম উলামার গ্রহণযোগ্য মত, এটা হচ্ছে কিয়াস, মানে যেটা সম্মিলিত হয়। তার মানে এই চারটা হচ্ছে জ্ঞানের উৎস। আমি আশা করছি তোমরা একেবারে পরিপূর্ণ ধারণা পেয়েছো, এবং আমাদের এই গুছানো বিষয়গুলো তোমরা একদম আমরা আমাদের পেইড ব্যাচে আমরা আলোচনা করি, যদি একটু পেইড ব্যাচে যুক্ত হতে পারো যে একটা পরিপূর্ণ গাইডলাইন তুমি পাবা। আচ্ছা, এরপরে সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে দেখো এই টপিকটা থেকে তুমি একটা জ্ঞানমূলক নিশ্চিতভাবে পাবা, একটা এমসিকিউ মাস্ট পাবা, সেটা হচ্ছে অর্থনীতির শাখা। তোমরা যারা একাদশে দ্বাদশে এখন আছো, ফিউচারে কিন্তু তোমরা অনার্স করবা মাস্টার্স করবা, যারা অনার্সে বিবিএতে পড়বা তো অথবা হচ্ছে অন্য কোনো ডিপার্টমেন্টে পলিটিক্যাল সায়েন্স হতে পারে, এলএলবি হতে পারে, অথবা ইকোনমিক্স তো অবশ্যই থাকবে, ইংলিশ ডিপার্টমেন্ট যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ব্যষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি দুইটা সাবজেক্ট থাকে, এবং এই দুইটা সাবজেক্ট এত বেশি গুরুত্বপূর্ণ ফিউচারে তুমি যে কোনো একটা কেরিয়ারে যাও, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করো, তোমার কাজে লাগবে। তাহলে দেখো একটা হচ্ছে দেখো অর্থনীতির দুটি শাখা, একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। দেখো অর্থনীতির কয়টি শাখা, দুইটি শাখা, একটা হচ্ছে ব্যষ্টিক, একটা হচ্ছে সামষ্টিক। আমি যদি বলি যে ব্যষ্টিক মানে কি বুঝাচ্ছি, দেখো ব্যষ্টিক মানে হচ্ছে ক্ষুদ্র, ব্যষ্টিক মানে কি দেখো ব্যষ্টিক মানে হচ্ছে ক্ষুদ্র। দেখো ব্যষ্টিককে ইংলিশে বলা হয় তোমার হচ্ছে কি ম্যাক্রো ইকোনমিক্স, ইংলিশে কি বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স। এখন এই ম্যাক্রো শব্দটি ল্যাটিন শব্দ ম্যাক্রোস থেকে আসছে। দেখো আগে যা ছিল দেখো এম এ সি এর জায়গায় কে হবে, আবার আর এর পরে মানে ও এর পরে একটা এস হবে, তাহলে দুটো পার্থক্য পাচ্ছি যে ম্যাক্রো শব্দটি হচ্ছে ম্যাক্রোস থেকে আসছে MAK, তাহলে সি এর জায়গায় কে হবে আর ও এর পরে একটা কি হবে এস হবে, তাহলে কোন শব্দ সেটা হচ্ছে ল্যাটিন শব্দ। আর ম্যাক্রো এই শব্দটির বাংলা মিনিং হচ্ছে অতি ক্ষুদ্র, মানে ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র। এবং এখানে কি বিষয় আলোচনা করে দেখো ব্যক্তিগত চাহিদা আলোচনা করে, ব্যক্তিগত যোগান নিয়ে আলোচনা করে, ব্যক্তিগত আয় নিয়ে আলোচনা করে, ব্যক্তিগত ভোগ নিয়ে আলোচনা করে, সঞ্চয় নিয়ে বিনিয়োগ নিয়ে আলোচনা করে। তার মানে একক ব্যক্তির আয় সঞ্চয় বিনিয়োগ ব্যয় এই বিষয়গুলো যে অর্থনীতিতে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। চলে আসে আমরা সামষ্টিক। ব্যষ্টিক যদি হয় ক্ষুদ্র তাহলে সামষ্টিক মানে অবশ্যই বৃহৎ, তার মানে এখানে সমষ্টিগতভাবে আলোচনা করা হয়। তাহলে দেখো সামষ্টিক যেটাকে ইংলিশে বলা হয় তোমার কি মাইক্রো, এটা হচ্ছে কি দেখো এখানে স্পেলিং একটু ভুল আছে, দেখো এটা হচ্ছে যে মাইক্রো, এটা হচ্ছে MI হবে, স্পেলিং মিস্টেক আছে, এটা হচ্ছে MI হবে, আমি খেয়াল করিনি MI হবে, তাহলে এটা হচ্ছে কি মাইক্রো, আর এটা হচ্ছে কি ম্যাক্রো, এটা হচ্ছে মাইক্রো, আমি এখানে বাংলাটা একটু লিখে দিই, এটা হচ্ছে দেখো মাইক্রো, আর এটা হচ্ছে ম্যাক্রো, এটা কি হবে যে তোমার হচ্ছে ম্যাক্রো, এটা ম্যাক্রো যেভাবে লিখে ম্যাক্রো, দেখো ম্যাক্রো স্পেলিংটা আমি একটু সহজ করে লিখে দিই, একটু সহজ করে লিখে দিলে তোমার জন্য সহজ হচ্ছে। দেখো ম্যাক্রো মানে হচ্ছে দেখো MACRO, এটা হচ্ছে ম্যাক্রো, তার মানে MACRO দুইটা কিন্তু সেম না, এটা হচ্ছে আই দিয়ে MI আর এটা হচ্ছে MA, তাহলে ম্যাক্রো ইকোনমিক্স যেটাকে আমরা বলতে পারি ল্যাটিন শব্দ থেকে আসছে সেটা হচ্ছে ম্যাক্রোস থেকে। দেখো শুধুমাত্র সি এর জায়গায় খেয়ে দিবা, আবার ও এর পরে কে দিবা একটা এস দিবা, সি এর জায়গায় কে, মানে অন্য কোথাও পরিবর্তন না, কারণ এগুলো হচ্ছে কোন শব্দ থেকে আসছে এমসিকিউতে আসে সেই জন্য জানা। আর ম্যাক্রো এটার বাংলা মিনিং হচ্ছে কি বৃহৎ বা সামষ্টিক, যেখানে কি নিয়ে আলোচনা করে দেখো যেখানে হচ্ছে তোমার সামষ্টিক চাহিদা নিয়ে আলোচনা করে, সামষ্টিক যোগান নিয়ে আলোচনা করে, আয় নিয়ে ভোগ নিয়ে সঞ্চয় নিয়ে বিনিয়োগ নিয়ে, তার মানে সব হচ্ছে সামষ্টিকভাবে সমষ্টিগতভাবে আলোচনা করে। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, এবং তোমরা যদি চাও যে বিস্তারিত আরও এগুলোর পূর্ণাঙ্গ
শিক্ষা পেতে অবশ্যই আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হতে পারো। আমরা চট্টগ্রামে চকবাজার থানার পূর্ব পাশে আলী প্লাজা 2-3 তলায় অফলাইন ব্যাচে পড়িয়ে থাকি। তুমি চট্টগ্রাম শহরে যতগুলো কলেজ আছে, কমার্স কলেজ, মহসিন কলেজ, চট্টগ্রাম কলেজ, সিটি কলেজ, নাসিরাবাদ উইমেন কলেজ, বাকুলিয়া কলেজ, হাজারাত উজু কলেজ, ইসলামিয়া কলেজ, প্রতিটা কলেজের শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত থাকে অফলাইন ব্যাচে। তুমিও চাইলে যুক্ত হতে পারো। আর যুক্ত হওয়ার জন্য, আমাদের ব্যাচের শিডিউল জানার জন্য আমার এই নাম্বারে 01875556258 এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারবা। আর পুরো বাংলাদেশের সকল স্টুডেন্ট যদি চাও যে আমাদের সাথে যুক্ত হবা, সেক্ষেত্রে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো। আমাদের অনলাইন ব্যাচের ক্লাস সংখ্যা এবং এই ক্লাসগুলো কিন্তু একেবারে এসএসসি পরীক্ষা পর্যন্ত রেকর্ড থাকবে। তোমাদেরকে আমরা প্রতিটা অধ্যায়ের লেকচার শিট প্রোভাইড করি এবং সেই সাথে প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা মডেল টেস্ট থাকে, পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকে। আর এই কোর্স ফিট একটু পরিবর্তন হয়, ক্ষেত্র বিশেষের সময় সাপেক্ষে ভিন্ন ভিন্ন হতে পারে। কখন কি অবস্থা হচ্ছে সেটা জানার জন্য হচ্ছে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ফিরতি মেসেজে আমি তোমাকে পুরো ডিটেলস জানিয়ে দিব। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অনেক অনেক ভালো করবে ইনশাল্লাহ তোমরা।